করে বলার অবকাশ নেই। আমাদের মন্ত্রী আক্তারুজ্জামান সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আজকের এই মহতী অনুষ্ঠানের সঞ্চালক সুভাষ রানা মহাশয়কে। আজকের এই মহতী অনুষ্ঠান যেটার উদ্যোগে আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় সাংসদ, আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সম্মানীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমানের উদ্যোগে জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লক এবং বিধানসভা থেকে এই এলাকার কৃতি সন্তানদের আজকে সংবর্ধনা সভা। এই সভায় মঞ্চে একগুচ্ছ চাঁদের হাত আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় আলহাজ মোহাম্মদ সোহরাব সাহেব এই মঞ্চকে আলোকিত করেছেন। এইমাত্র আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখলেন চৌধুরী সাহেবের মূল পরিবারের বিশিষ্ট সমাজসেবী, আমাদের মাঝে উপবিষ্ট আছেন কালীচন্দ্র মন্ডল মশাই, নবগ্রামের বিধায়ক লালগোলা বন্ধু মোহাম্মদ আলী সাহেব, সতীর বিধায়ক বন্ধু ইমান বিশ্বাস, আমাদের খড়গ্রামের বিধায়ক বন্ধু আশিস মার্জি, খড়গ্রাম বিধায়ক মনিরুল ইসলাম সহ একগুচ্ছ শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব। সামনে আমাদের আগামী দিনে উজ্জ্বল নক্ষত্র এবং তার পরিবারের অভিভাবক মণ্ডলীর সম্মানিত দর্শক মণ্ডলী, আমি প্রত্যেকের আলোচনা শুনছিলাম। আমি কিছুক্ষণ আগে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার গর্ব একটা অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন করে গান্ধী থেকে আসছি যে বাংলার গর্ব কেন আজকে আমরা বাঙালিরা গর্ববোধ করি, বিশ্বের দরবারে আজকে কেন বাংলা চর্চিত। তো আমি মনে করি এই জায়গায় দাঁড়িয়ে আজকে মুর্শিদাবাদ জেলাও আজকে আমাদের সারা বিশ্বের কাছে চর্চিত হওয়া দরকার। আমরা এক সময় খুব গর্ববোধ করতাম, আমরা অহংকার করে বলতাম আমরা নবাবের জেলার লোক। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী এই নবাবের জেলায় আমরা এক সময় রাজত্ব করেছি, নেতৃত্ব দিয়েছি। কিন্তু বিগত একটা সরকারের আমলে আমাদের মাথায় লজ্জায় হেট হয়ে যেত। পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ জেলা, এই কথাটা যখন আমরা জেলার বাইরে যেতাম আমাদের এই কথাটা শুনতে হতো। কিন্তু 2011 সালে সরকারের পরিবর্তনের পরে নতুন সরকার বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় করে মামাটি মানুষের সরকার যখন শুভ সূচনা হলো, মমতা ব্যানার্জির হাত ধরে বাংলার নতুন যাত্রা শুরু হলো। তারপর থেকে আর এই জেলাকে পিছিয়ে পড়া জেলা হিসাবে আর চিহ্নিত করা যায় না। ভারতবর্ষের সমীক্ষা বলে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে এক সময় পিছিয়ে পড়া তালিকার মধ্যে মুর্শিদাবাদকে দেখা যেত এবং বাংলার অনেকগুলো জেলাকেও দেখা যেত। কিন্তু আজকে ভারতবর্ষের তথ্য বলছে যে পিছিয়ে পড়া জেলার মধ্যে ভারতবর্ষে অনেকগুলো জেলা থাকলেও আমাদের বাংলার কোনো জেলা আজকে পিছিয়ে পড়া জেলার খাতায় নথিভুক্ত নেই, মুর্শিদাবাদ নেই। এবং আজকে শিক্ষার ক্ষেত্রে আমরা খুব গর্ববোধ করি। আমার বন্ধু আলী সাহেব ভালো শিক্ষক, ভালো তথ্য রাখে। আমি কানে কানে জিজ্ঞেস করছিলাম যে নেটের ফলাফলে সারা বাংলাব্যাপী নিরিখে পরিসংখ্যান কি, তো গর্বের সঙ্গে বললো, শুনে খুশি হবে যে আমার জেলা মুর্শিদাবাদ জেলা আজকে সারা বাংলার মধ্যে সেরা জায়গায় নিট পরীক্ষায় আজকে সবচেয়ে সেরা জায়গায় এসছে। এটাই আমাদের গর্বের, এটাই আমাদের অহংকারের। যে পিছিয়ে পড়া জেলা আমরা বলতাম, সেই জেলার ছেলেরা আজকে নিট পরীক্ষা, এটা হচ্ছে আগামী দিনে যারা সমাজ গঠনের কারিগর, অর্থাৎ নিট পরীক্ষা থেকে আমরা ডাক্তার হব, সমাজকে চিকিৎসা করব, গ্রামীণ বাংলার মানুষকে পরিষেবা দেবো। এবং WBCS পরীক্ষাও দু একজন চান্স পেয়েছেন, ITI চান্স পেয়েছেন, PhD-তে অংশগ্রহণ করেছেন। আমাদের সংসদ সাহেবের পক্ষ থেকে আমরা তাদের সম্মানিত করব, তাদের উৎসাহিত করব এবং এই উৎসাহের মাধ্যমে আগামী নতুন প্রজন্ম যারা কম্পিটিশনে যারা অংশগ্রহণ করে সেই দিকেও কিন্তু ধ্যান দেব। এই জায়গায় আজকে কেন মুর্শিদাবাদ এবং বাংলায় এগিয়ে চলেছে, এর পেছনে সরকারের কতগুলো সঠিক এবং গঠনমূলক পদক্ষেপ। আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার প্রথম উনি মমতা ব্যানার্জি বাংলার দায়িত্ব নেওয়ার পর উনি অনুধাবন করেছিলেন
যে সমাজকে শিক্ষিত করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে আগামীতে সমাজকে শিক্ষায় আরো আলোকিত করতে হবে। তাই সমাজকে শিক্ষিত করার লক্ষ্যে ওনার সরকারি একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে। আপনি প্রাইমারি স্কুলে পড়লেও একটা গরিব ঘরের ছেলে যাতে স্কুলে গেলে তার পঠন পাঠনের কোনো রকম অসুবিধা না হয় তাদের জন্য বাৎসরিক আমাদের মাস্টারমশাই বলবে আমরা কি একটা প্রকল্প করেছি, প্রতিটি পরিবারকে আমরা বছরে প্রায় 1100 টাকা করে দিয়ে থাকি। স্কুল ব্যাগ থেকে যত উচ্চ শিক্ষার যাবতীয় যা কিছু সুযোগ সুবিধা সরকারি পদক্ষেপ, তার সাথে সাথে যেটা যৌতুকতা বললেন যে আমাদের যারা শিক্ষা অনুরাগী সমাজের ব্যক্তিত্ব আছে তাদের সহযোগিতায় আমরা কিন্তু এইভাবে সমাজকে আমরা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে চলেছি। আমি একটা বক্তব্য রাখবো না, সময় সংক্ষিপ্ত। আমি কিছুদিন আগে আমার নির্বাচন ক্ষেত্রে আমি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সন্তান হয়েছিলেন তাদের আমি উৎসাহিত করেছি, সম্মানিত করেছি। তো সেখানে আমি এখন তো জানেন যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে অনেক গল্প কিন্তু আজকে আমরা আরো শিক্ষণীয় বিষয় পাই। তো আমার একটা টপিক আজকে নতুন প্রজন্ম যারা আগামী দিনে আমাদের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল ভবিষ্যৎ, যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখছি, যাদের নিয়ে আমরা গর্ব করছি, যাদের নিয়ে অহংকার করছি, তাদের উদ্দেশ্যে একটা মায়ের আমি ছোট্ট ঘটনা একটা গল্প আমি বলে আমার বক্তব্য এটি টানব। একজন রিটায়ার্ড স্কুল টিচার তার আত্মজীবনীতে বলছে যে আমি একজন স্কুল শিক্ষিকা ছিলাম, আমার যৌবন বয়সে আমার ছাদ ভেঙে পড়েছে, আমার স্বামীর মৃত্যু হয়েছে, আমি বিধবা হয়েছি। আমি বিধবা যখন হই আমার ছেলের বয়স 8 বছর। আমি আমার ছেলের দিকে তাকিয়ে আমি দ্বিতীয়বার বিয়ের কথা ভাবিনি। আমার ছেলেকে মানুষ করতে হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে, ছেলের জন্য আমার জীবনের যাবতীয় যা কিছু আমি নির্ণয় দিয়ে ছেলের বাবার অভিভাবকের যে ইয়েটা অভাবটা আমি তাকে কোনোদিন বুঝতে দিইনি, আমি তাকে লালন পালন করে মানুষ করেছি। আমার বান্ধবী জয়িতা আমার ছেলের সঙ্গে তার ছেলেও পড়তো। তো আমার ছেলে ক্লাসে প্রতি বছর প্রথম হতো, র্যাঙ্ক ভালো করতো। জয়িতার ছেলে কোনো মতে পাস করতো, পাস করে দেখতাম সে খুব খুশিতে আছে, আমার সঙ্গে গল্প করতো। আমি বলতাম তুই জানিস আমার ছেলে স্কুলে টপার হয়েছে, ফার্স্ট হয়েছে। ও তখন হেসে বলতো আমার ছেলে কিন্তু পাস করেছে, টপার হয়নি কিন্তু পাস করেছে। হেসে গেলে চলতো তুই জানিস আমার ছেলে এই সমাজে এই ফুটবল খেলে, রক্তদান শিবিরে অংশগ্রহণ করে সামাজিক কাজে নিয়োজিত হয়। আমার বান্ধবী আমাকে যখন এই ধরনের কথা বলতো আমি তখন বলতাম কি পাগলি মেয়ে, তার ছেলেটা থেকে একটুকু ধ্যান নেই, সমাজে ভালো পড়াশোনা করবে, বই নিয়ে থাকবে, ভালো শিক্ষকের কাছে পড়বে, ভালো রেজাল্ট করবে। আমার ছেলে টপার হচ্ছে, আমি অহংকার করছি। আমার বান্ধবীর ছেলে পড়াশোনায় সাধারণ, তাকে নিয়ে সে এত অহংকার এত গর্ব। আমি তাকে বলতাম এ বোকা মেয়ে, এর দ্বারা কিছু হবে না, তার ছেলে একটা কবেট হবে। মাধ্যমিক পাস করলো, আমার ছেলে সবচেয়ে সেরা স্কুলে ভর্তি করলাম, এলাকার নাম করা স্কুলে ভর্তি করলাম। আমার ছেলে টপার, আমি আমার জীবনের সর্বস্ব উগড়ে দিয়ে আমার ছেলেকে লালন পালন করলাম। আমার বান্ধবী যে ছেলে জয়িতার ছেলেটি ছিল সে কিন্তু কোথায় হারিয়ে গেল, আর যোগাযোগ নেই। দীর্ঘ কিছুদিন পরে আমি যখন বাজারে গেছি নিউ মার্কেটে, আমার সেই বান্ধবীর ছেলে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছে মাসি ভালো আছো? আমি তাকে চিনতে পারলাম না। বলে তুমি আমায় চিনতে পারলাম না? আমি তোমার বান্ধবী সেই লাবণী, আমি ছেলে, আমি সেই তোমার ছেলের সাথে করতাম। আমি বুঝতে পারলাম সে আমার বান্ধবীর ছেলে। সে বললো মাও এসে বাজার করতে। তো তার মায়ের কাছে যখন গেলাম, সে মা আর ছেলে কত সুন্দরভাবে বাজার করছে। ছেলে তার মাকে বলছে মা তুমি এই শাড়িটা নাও, তোমাকে ভালো লাগবে, তুমি এটা করো। আমাকে বলছে মাসি তুমি আমার মায়ের জন্য একটা ভালো শাড়ি পছন্দ করে দাও। আমি দেখছি আর ভাবছি যে কাকে আমি দেখছি। পরবর্তীকালে সে ছেলে তার মাকে গিয়ে জুতোর দোকানে নিয়ে বলছে মা তুমি সবচেয়ে ভালো জুতোটা পরো। পায়ে হাত দিয়ে মাকে জুতো পরাচ্ছে তার ছেলে। সে গর্ববোধ করে ছেলে বলছে মা বলছে না এত দামি জুতো আমার লাগবে না। ছেলে বলছে না পায়ে জুতো তোমাকে নিতে হবে, ভালো মানাচ্ছে মা। এরকম করে ছেলে তার মাকে যেভাবে পায়ে জুতো পরে দিচ্ছে, আমি ভাবছি আর নিজে ভাবছি যে আমি আমার কি ছেলে তৈরি করেছি। সে মা বলছে আমার ছেলে এত ভালো ছেলে, এত মেধাবী ছেলে, সে লন্ডনে গিয়ে বড় মাপের সে অফিসার হয়েছে, বড় কোম্পানিতে চাকরি করে, মাসে কয়েক লক্ষ টাকা সে মাইনা পায়। কিছুদিন আগে সে বিয়ে করেছে। আমাকে যখন বললো যে মা আমি এখানকার একটা বিদেশি ব্রিটেনে আমি লন্ডনে যখন আমি চাকরি করতে, আমার ছেলে তার মাকে একদিন লিঙ্ক করে বললো মা আমি লন্ডনে একটা মেয়েকে বিয়ে করব, তুমি মা অনুমতি দাও। ফেসবুকে মানে
মোবাইলে আমার সঙ্গে কথা হলো, হোয়াটসঅ্যাপে কনভিন্সিং দিলাম, আমার ছেলে বিয়ে করলো। আমি ছেলেকে বললাম যে বৌমাকে দেখতে আমি একবার লন্ডন আসবো না, মা তুমি আসবে, আমি চাকরিতে খুব ব্যস্ত। পরবর্তীকালে 1 বছর পরে শুনলাম যে আমার একটা নাতি হয়েছে। আমার খুব শখ হলো যে আমি নাতিকে দেখতে লন্ডনে যাব। আমার জীবনে যে কামানো পুঁজি ছিল, আমার রিটায়ারমেন্টের যে টাকা ছিল, সমস্ত পুঞ্জীভূত করে পাসপোর্ট করলাম, ভিসা করলাম। ছেলেকে বললাম আগামী মাসে আমি লন্ডনে আসবো, তুমি আমাকে অনুমতি দাও, আমার নাতি বৌমাকে আমি দু চোখে আমি দেখতে চাই। ছেলে বললো মা তোমাকে আসতে হবে না, আমার শ্বশুর শাশুড়ি আসছে, এবছর আমরা আমেরিকা ঘুরতে যাব শ্বশুর শাশুড়ি ছেলেকে নিয়ে। পরে বলছে যদি সময় পাই আমরা ইন্ডিয়া একবার ঘুরে যাব। তুমি তো জানো যে আমার তোমার বৌমা তোমার নাতি এই ভারতবর্ষের পরিবেশ আবহাওয়া শুট করবে না। আমি আমার ছেলের কথা ভাবছি, যে ছেলেকে আমি এত নিম্নে দিয়ে এত উচ্চ শিক্ষা করে লন্ডনে পড়াশোনা করতে গেছিলাম, দেশের সবচেয়ে বড় বড় স্কুলের প্রতিষ্ঠানে তাকে পড়াশোনা করেছি, সবচেয়ে আমি নিম্নে জীবনের সবকিছু তাকে নিম্নে দিয়ে আমার ছেলেকে আদর্শ মানুষ করার জন্য, আদর্শ মানুষ করার জন্য নয়, আমি আদর্শ উচ্চ জায়গায় পৌঁছানোর জন্য আমি সবকিছু নিম্নে দিয়েছি। আর আমার বান্ধবীর ছেলে জয়ন্তী, যাকে আমি ভাবছিলাম স্কুলে গবে, আমার সেই ছেলে আমার যখন বললো মাসি তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি, বাড়িতে পৌঁছে দেওয়ার সময় আমার হাতে একটা ব্যাগ দিল, মাসি এই শাড়িটা তুমি রেখো, আগামীকাল আমরা ঘুরতে যাব। মাসি তুমি যদি আমাদের সঙ্গে যেতে আমাদের খুব ভালো লাগতো। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কি করো? বললো আমি এখানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি, আর আমি এখানে বিভিন্ন সমাজমূলক বিভিন্ন সংগঠনের সঙ্গে মানুষের পরিষেবা নিয়োজিত রাখি। আপনার বৌমা আমার সঙ্গে যুক্ত আছে, আমরা সমাজে কাজে নিজকে নিয়োজিত করেছি। মাসি তুমি আগামীকাল আমার মায়ের সঙ্গে চলো, দীঘার সমুদ্রে তুমি ঘুরে আসবে। তখন সেদিন আমি ভাবছিলাম যে এই সেই ছেলেটি, যে সাধারণ ছেলেটি, যে ছেলেটি কিনে তার মা গর্ববোধ করতো। আমার ছেলে ক্লাসের টপার নয়, আমার ছেলেকে কোনোদিন হাইস্ট করার জন্য আমার কোনোদিন চেক করেনি, বলেছে আমার ছেলে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ তৈরি হবে, সমাজ গঠনের ক্ষেত্রে তাকে নিংড়ে দিবে। সেই মা আমি সেদিন রাতে ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে যে আমি কি আমার এই ছেলেকে আমার জীবনের সর্বস্ব ত্যাগ করে আমি আমার স্বামী বিধবা হওয়ার পর আমি এই ছেলের সুখের জন্য এই স্বামী আমার ছেলে যাতে সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত একজন সুনাগরিক হতে পারে, আমি কি এই ছেলের মুখ দেখতে চেয়েছিলাম? আমি কি এরকম ছেলে তৈরি করতে চেয়েছিলাম যে মেধার জোরে সে পড়াশোনা করে বিলেতে গিয়ে তার মাকে ভুলে গেল, তার বাবার যে জন্মভিটা ভুলে গেল, সে এখানকার পরিবেশ তার বৌমা তার ছেলে ধারণ করতে পারবে না। আমি তো এরকম শিক্ষা আমার ছেলেটাই চাইনি। জয়ন্তীর কাছে আমি হেরে গেলাম যে জয়ন্তী তার সাধারণ ছেলেটিকে নিয়ে সে এখনো গর্ববোধ করে, সে তার মায়ের পায়ে তার জুতো পরে দেয়। তাই আগামী দিনে যারা নতুন প্রজন্মের নিট পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে, আমি জানি তারা MBBS পাস করে সমাজে প্রতিষ্ঠিত ডাক্তার হবে, কেউ MBBS হবে, কেউ MD করবে, কেউ MS হবে, কেউ ভারতবর্ষের বিভিন্ন নাম করা যে সমস্ত আমাদের হসপিটালগুলো আছে সেখানে তারা পেশাগতভাবে তারা জড়াবে, কেউ লন্ডন যাবে, আমেরিকা যাবে। কিন্তু আমি এর চাইতে তাদের কাছে প্রত্যাশা রাখবো, আশা রাখবো, বড় মনের বড় মাপের মানুষ তৈরি হতে হবে, বড় মনের বড় মাপের মানুষ তৈরি হতে হবে। যে সমাজ, যে পরিবার, যে তোমার বাবা মা তোমার জন্য এত কিছু নিয়ে দিয়েছে। চন্দুর একটা দামি কথা বলছিল যে ওনার হসপিটালে একটা ছেলে আজকে তার বাবা মা কত কষ্ট করে আদর যত্ন করে জীবনের সবচেয়ে মূল্যবান সময় সমস্ত কিছু বাই করে দিয়ে তাকে MBBS ডাক্তার করছে, সে তার বাবার মৃত্যুদেহ দিয়ে মাটি দেওয়ার জন্য তার যে বোধগম্য নয়। আমি এই শিক্ষাকে শিক্ষিত মনে করি না। এই ধরনের শিক্ষা যারা অর্জন করবে আমি মনে করি না এরা সমাজের শিক্ষিত ব্যক্তি নয়, এরা সমাজের শত্রু। স্বামী বিবেকানন্দ ভাষায় বলতে গেলে বলতে হয় যতদিন দেশবাসী থাকবে বুভুক্ষা অনাহার অনিদ্রা, ততদিন আমি প্রতিটি দেশবাসীকে বলবো দেশদ্রোহী বিশ্বাসঘাতক। তার কারণে দেশের সাথে লেখাপড়া করে দেশের জন্য কিছু করেনি। তাই আজকে আমাদের নতুন প্রজন্ম যারা নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদের মুখটা উজ্জ্বল করেছেন, আপনাদের নিয়ে আমরা কত গৌরব করছি। আপনাদের মাঝে আমি মন্ত্রী উপস্থিত হয়েছি, আমাদের সকলের নেতা, আমাদের আদর্শ শিক্ষাগুরু মোহাম্মদ সোহরাব সাহেবের মতো বিশ্ব শিক্ষানুরাগী আপনাদের মাঝে আপনাদের উৎসাহিত করছেন। আপনাদের প্রিয় সংসদ খলিলুর রহমান সাহেব আপনাদের উৎসাহিত করছেন, একগুচ্ছ বিধায়ক আপনাদের অভিনন্দন করছেন। আমি তখনই এই অভিনন্দনকে সঠিকভাবে মনে করব যখন আপনারা আমাদের সমাজের কাজে নিজকে নিয়োজিত করবেন। তাই আজকে বলবো কত বড় ডাক্তার হলাম, কত বড় ইঞ্জিনিয়ার হলাম, কত বড় আমি WBC অফিসার হলাম, কত বড় মনের মানুষ তৈরি হলাম। আমি বড় মনের বড় মাপের মানুষ হওয়ার আহ্বান রেখে সকলকে শ্রীমত সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের পবিত্র রথযাত্রা, হিন্দু ধর্মের আজকে আমরা পবিত্র রথযাত্রা আজকে শুভ সূচনা হয়েছে। সারা দেশব্যাপী হিন্দু সমাজের মানুষ আজকে রথযাত্রা পালন করছেন। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকে যেমন কি বললাম যে বাংলা আমাদের গর্ব,
এটা যেমন আমাদের কাছে আজকে অহংকার, আজকে আমার জঙ্গিপুর সাংগঠনিক জেলার এই উজ্জ্বল নক্ষত্রগুলো আমাদের অহংকার। আগামী দিনে এরা আমাদের দেশের মুখে দশের মুখে উজ্জ্বল করবে, এই প্রত্যাশা রেখে সকলকে শ্রেণীমতো সালাম শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করলাম। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।